হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1 থেকে 2025 সালে তোমাদের যে বোর্ড প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নটি আজ আমি সমাধান করব। তোমরা আজ আমার এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখো, বিশ্বাস করো তোমরা জাবেদা থেকে 80% তোমাদের জাবেদা কমপ্লিট হয়ে যাবে। আর 20% তোমরা আরেকটু প্র্যাকটিস করলে তোমরা 100% ইনশাল্লাহ হয়ে যাবে। আর তোমরা অবশ্যই মনে রাখতে হবে, জাবেদা পারার জন্য আমাদের যে বৈশিষ্ট্যগুলো জানার দরকার এগুলো আগে আমাদের জানতে হবে। আর আমাদের দেখো, এখানে বোর্ডে সবগুলো আটানো সম্ভব না, এই কারণে ডাকটা আমি তোমাদের বই থেকে দেখে দেখে করাবো। তার পরবর্তীতে আমি ভিডিওটার স্ক্রিনে অবশ্যই ডাকটা দিয়ে দিব, তো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আমি একটা একটা এন্ট্রি তোমাদের তুলে তুলে বুঝে বুঝে করাবো। তোমরা দুইটা তো তিনটা বিষয় যদি মাথায় রাখো, তাহলে তোমাদের জাবেদা একদম ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর বিষয় হচ্ছে, তোমার মনে রাখতে হবে প্রতিটাই যে এইগুলাকে এন্ট্রি বলা হয়, প্রতিটা এন্ট্রির মালিক হচ্ছে তুমি। ভালো করে খেয়াল করো, প্রতিটা এন্ট্রির মালিক হচ্ছে তুমি। যে অঙ্কটা করবে সে হচ্ছে এন্ট্রির মালিক। তাহলে তোমার কাছে যা আসবে তা সব ডেবিট, এই কথাটা তোমরা মনে রাখতে হবে। তোমার কাছে যা আসবে তা সব ডেবিট, তোমার কাছে যা চলে যাবে তা সব ক্রেডিট। এই কথাটা মনে রাখবা, তোমার কাছে যা আসবে তা সব ডেবিট, তোমার কাছে যা চলে যাবে তা সব ক্রেডিট। এই কথাটা তোমরা মনে রাখলেই হবে। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। এখানে লক্ষ্য করো জাবেদার ঘরটা কিভাবে হবে। প্রথমে লিখতে হবে তারিখ। এখান থেকে প্রতি বছর জাবেদা থেকে একটা অঙ্ক আসে। তোমরা যদি নিশ্চিত 60টি মার্ক পেতে চাও, তাহলে অবশ্যই জাবেদাটা ভালো করে আয়ত্ত করে নাও। দেখো, প্রথমে ঘরটা হবে তারিখ, তারপর হচ্ছে হিসাবের নাম, তারপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, তারপরে ডেবিট টাকা, তারপরে ক্রেডিট টাকা। এই টোটাল গড় হচ্ছে 5টা। এই 5টা গড় না আঁকতে পারলে কিন্তু তোমার নাম্বার দিবে না। প্রথমে আমরা কি করব, অঙ্কটা শুরু করতে গেলে আগে সালটা লিখে নিব। এটা হচ্ছে 2022 সালের অঙ্ক, মানে 2000, এখানে 2022 লিখতে হবে। জুন 1, এই যে জুন 1 লিখলাম। লেখার পর তোমাদের মনে রাখতে হবে, তো আমি কি বলছি, তোমার কাছে যা আসবে তা সব ডেবিট, তোমার কাছে যা আসবে তা সব ডেবিট, তোমার কাছে যা চলে যাবে তা সব ক্রেডিট। এখন মনে রাখতে হবে, তোমার কাছে আসবে বলতে তোমার ব্যবসার মধ্যে আসবে, এই কথাটা মনে রাখতে হবে। তোমার কাছে আসবে মানে কি, তোমার ব্যবসার মধ্যে আসবে। এখানে দেখো, জুন 1 জনাব তামিম নগদ 1 লক্ষ টাকা এবং 75,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। 75,000 টাকা হচ্ছে পণ্যদ্রব্য। তাহলে কে ব্যবসাটা আরম্ভ করছে? তামিম। তামিমটা কে? তুমি যেহেতু এন্ট্রিটা করতেছো, মানে অঙ্কটা করতেছো, তাহলে তুমি তামিম। আমি করলে আমি তামিম। তাহলে এখানে মনে রাখবা যে তুমি যদি তামিম হও, তুমি ব্যবসার মধ্যে আনছো, তাহলে কি তোমার কাছে এটা আইছে না গেছে গা? অবশ্যই তোমার কাছে আইছে, তোমার ব্যবসার মধ্যে এটা আইছে। এই কথাটা মনে রাখবা, তোমার ব্যবসার মধ্যে এটা কি হয়েছে? আইছে। কারণ তুমি যদি তামিম হও, তুমি ব্যবসাটা শুরু করতেছো, শুরু করলে কি তোমার ব্যবসার মধ্যে এটা আইছে। আর তোমার ব্যবসার মধ্যে আইছে মানে কি, আমি কি বলছিলাম, যা তোমার কাছে আসবে তা সব ডেবিট। তাহলে আমার ব্যবসার মধ্যে কি কি আইছে? নগদ টাকা আইছে। এই যে নগদ কত টাকা? 1 লক্ষ টাকা। আর এই যে তুমি কি করছো, 75,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছো, তাই 75,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে যেহেতু ব্যবসা শুরু করছো, তাই পণ্যদ্রব্যটা, এই পণ্যদ্রব্য লাগে ক্রয় হিসাব লিখতে হয়। এই কথাটা মনে রাখবা। তাহলে কি কি আইছে? নগদ আইছে আর পণ্যদ্রব্য আইছে। তাহলে আমরা লিখবাম, দেখো প্রথমে এখানে লিখবো নগদান হিসাব ডেবিট, ডেবিট। তারপর পণ্যদ্রব্য আনছো, পণ্যদ্রব্য লাগে সবসময় মনে রাখবো, পণ্যদ্রব্য নাম দিতে হবে ক্রয়। পণ্যদ্রব্য নাম কি দিতে হবে? ক্রয়। এই কথাটা মনে রাখবা। তাহলে আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট, ডেবিট। আর একটা কথা মনে রাখবা, শুরুতে 1 তারিখে যে প্রথমে যে 1 তারিখ থাকবে, এটা নিয়ে, এটার মধ্যে যদি ব্যবসা আরম্ভ করে, 4টা কথা মনে রাখবা। যদি ব্যবসা আরম্ভ করে, ব্যবসার মধ্যে আনয়ন করে, ব্যবসা শুরু করে, বিনিয়োগ করে, এই 4টা কথা তোমরা মনে রাখবা। কি বললাম? ব্যবসা শুরু করে, ব্যবসার মধ্যে আনয়ন করে, পরে বিনিয়োগ করে, এইগুলা যদি, বা ব্যবসা আরম্ভ করে, এই 4টা কথা যদি থাকে তাহলে এটার জন্য মূলধন হিসাব ক্রেডিট করতে হবে, এটার জন্য মূলধন হিসাব ক্রেডিট করতে হবে। এটা তোমরা মুখস্থ রাখবা। তাহলে আমরা এখানে কি হবে, মূলধন হিসাব ক্রেডিট, যেটা ক্রেডিট হবে এটা একটু ভিতর থেকে লিখবো, মূলধন, মূলধন হিসাব ক্রেডিট। এখন আমাদের টাকাটা বসিয়ে নেই। নগদের গড়, নগদে টাকাটা বসাবো। 1 লক্ষ টাকা হচ্ছে নগদের গড়। পণ্যদ্রব্য লাগে ক্রয়ের গড়ে বসাবো যে কত? 75,000। আর মূলধনের গড় মনে রাখতে হবে, এই দুইটা যোগ করে মূলধনের গড়ে বসবে। তাহলে কত হবে? 1,75,000, 1,75,000। এই যে এখন ব্যাখ্যা দিবা
যেহেতু নগদ ও পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলো, আমরা শুরু করতে বা আরম্ভ করছি, তোমরা এটা লিখে দিবা। ব্যাখ্যাটা মূল বিষয় না, তোমার মূল বিষয় জাবেদাটাও, আর ব্যাখ্যাটা অবশ্যই নয়, যা থাকবে তার থেকে তোমরা এই কিছুটা লিখে দিলেই হয়ে যাবে। এই যে আমাদের প্রথম এন্ট্রিটা শেষ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো, পরে আবার আবার 1 তারিখ আছে, 2 নম্বর 1 তারিখে দেখো জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা। তাহলে তোমাদের মনে রাখতে হবে আমি কি বলছিলাম, তোমার কাছে যা আসবে তা সব ডেবিট, তোমার কাছে যা চলে যাবে তা সব ক্রেডিট। তাহলে এখানে খেয়াল করো, যদি আমি জনতা ব্যাংক হিসাব খুলি, কত টাকা দিয়ে খুলছি? 20,000 টাকা। তো 20,000 টাকা কি আমার কাছে আইতেছে না, না জনতা ব্যাংকে যাইতেছে গা? আমার কাছে 20,000 টাকা জনতা ব্যাংকে যাইতেছে গা। তাহলে আমার কাছে যদি যাইগা, তাহলে আমার কাছে নগদ টাকা যাইতেছে গা। ভালো করে খেয়াল করো, জনতা ব্যাংকে টাকাটা জমা হইতাছে, জমা হইলে কি আমার কাছে যাইতেছে না? কারণ প্রত্যেকটা এন্ট্রির মালিক কে? আমি। প্রত্যেকটা এন্ট্রির মালিক কি? আমি। যখন তুমি করবা তাহলে প্রত্যেকটা এন্ট্রির মালিক কি? তুমি। তাহলে তুমি যদি এই জনতা ব্যাংক হিসাব করলো, তাহলে তোমার কাছ থেকে 20,000 টাকা জনতা ব্যাংকে নিতেছে, তাহলে জনতা ব্যাংক বাড়তেছে আর তুমি কি কমতাছো। আমি কি বলছিলাম, তোমার কাছে আসলে ডেবিট, তোমার কাছে চলে গেলে ক্রেডিট। তাহলে তোমার কাছে চলে যেতেছে নগদ টাকাটা, তাহলে এই কারণে নগদ হিসাব ক্রেডিট আর জনতা ব্যাংক হিসাব ডেবিট। তোমার কাছে যেটা চলে যাবে এটাও সবসময় ক্রেডিট। আর জনতা ব্যাংক ডেবিট কেন? কারণ দেখো, তুমি একবার চিন্তা করো, এই জনতা ব্যাংকে কিন্তু তুমি একটা অ্যাকাউন্ট খুলছো, আর অ্যাকাউন্ট খুললে এই টাকাটা, তোমার টাকাটা জনতা ব্যাংকে জমা পড়ছে। কারণ একদিক দিয়ে তোমার ব্যাংক বাড়তাছে আর একদিক দিয়ে তোমার নগদ কমতাছে। তাহলে যে আমরা কি বুঝতে পারলাম, আমার কাছ থেকে নগদ চলে যেতেছে এই কারণে নগদ ক্রেডিট, আর জনতা ব্যাংক বাড়তাছে এই কারণে জনতা ব্যাংক হিসাব ডেবিট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো আবার 1 তারিখ লিখবো, জুন 1। আমরা লিখবো যেটা ডেবিট হয় এটা সবসময় আগে লিখতে হবে, যেটা ডেবিট হয় এটা সবসময় আগে লিখতে হবে। তাহলে আমরা লিখবো জনতা ব্যাংক হিসাব, অথবা ব্যাংক হিসাব লিখলে হবে, জনতা ব্যাংকও লিখতে পারবো, ব্যাংক হিসাব লিখলে হবে। তাহলে জনতা ডেবিট, আর নগদ টাকাটা আমার কাছে চলে যেতেছে গা, এই কারণে নগদান হিসাব ক্রেডিট। আমরা ব্যাখ্যা কি লিখবো, যেহেতু, মানে যেহেতু লিখলে হবে, না লিখলে হবে, যেহেতু জনতা ব্যাংকে হিসাব খোলা হলো, আমরা লিখে টাকাটা আমরা বসিয়ে দিব 20,000। ডেবিট দিক দিয়ে 20,000 টাকা বসাবো, ক্রেডিট দিক দিয়ে আমরা 20,000 টাকা বসিয়ে দিব। এই যে আমাদের দ্বিতীয় এন্ট্রিটাও শেষ। আশা করি তোমরা দ্বিতীয় এন্ট্রিতে কিভাবে যাবে এটা করতে এটা বুঝতে পেরেছো। তারপর তৃতীয় এন্ট্রিটা লক্ষ্য করো, পাই যে 5 তারিখে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো। আমি কি বলছিলাম, আমি একটা কথাই কিন্তু বারবার তোমাদেরকে রিপিট করতেছি, আমার কাছে যা আসবে তা সব ডেবিট, আমার কাছে যা চলে যাবে তা সব ক্রেডিট। তাহলে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো। ক্রয় মানে কি? ক্রয় মানে হচ্ছে কিনা। ক্রয় করলেই, ক্রয় করলে আসবে, ক্রয় করলেই আসবে, এই কথাটা মনে রাখবা। ক্রয় করলে কি আসবে, বিক্রয় করলে চলে যাবে। তাহলে আমরা কি করতেছি, চেকের মাধ্যমে কিনতেছি, কিনলে আমি কি বলছিলাম, ক্রয় আছে, ক্রয় মানে আমার কাছে আসতেছে, কি আসতেছে, এই যে পণ্য আসতেছে। তোমরা সবসময় মনে রাখবা, পণ্যের জন্য কখনো পণ্য আমরা লিখতে পারবো না, আমরা ক্রয় লিখবো। পণ্যের জন্য কি লিখবো? ক্রয় লিখবো। ভালো করে খেয়াল করো, পণ্যের জন্য সবসময় আমরা কি লিখবো? ক্রয় লিখবো। আর আমরা কি, এই যে আমি কি বলছিলাম, ক্রয় করলে আসবে, আমি কি বলছি তাহলে, আমার কাছে যা আসবে তা সব ডেবিট, আমাদের কাছে যা আসবে তা সব ডেবিট। তাহলে আমরা পণ্য আসতেছে, পণ্যের জন্য আমরা কি লিখবো? ক্রয় লিখবো, ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু আমি চেকের মাধ্যমে কিনতেছি, চেকের মাধ্যমে যেহেতু কিনতেছি, তাহলে কি তুমি, তুমি একবার খেয়াল করো, যদি চেকের মাধ্যমে কিনো তাহলে তুমি, তুমি যে চেকটা দিতেছো, তোমার এই চেক নিয়ে কি হারা ব্যাংকে থেকে তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কি করবে? তুলে নিবে। তাহলে কি তোমার ব্যাংক কমবে না? অবশ্যই কমবে। একদিক দিয়ে আমার পণ্য আসতেছে আর একদিক দিয়ে আমার ব্যাংক কমতেছে, এই কারণে ক্রয় হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা এখানে লিখবো 5 তারিখ, ক্রয় হিসাব ডেবিট, ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে লিখে দিতে হবে চেকের মাধ্যমে পণ্য ক্রয়, চেকের মাধ্যমে পণ্য ক্রয়। টাকাটা এখন বসিয়ে দিব, টাকাটা দেখো কত? 10,000। দুনো দিক দিয়ে, ডেবিট দিক দিয়ে আমাদের 10,000 টাকা বসবে, ক্রেডিট দিক দিয়েও 10,000 টাকা বসবে। এটা হচ্ছে আমাদের 5 তারিখের এন্ট্রিটা। আশা করি তোমরা এটা যাবে এটা বুঝতে পেরেছ। এখন আমরা যেহেতু আমাদের জায়গা শর্ট, এটা মুছে তারপরের এন্ট্রিগুলো আমরা সমাধান করব। এখন লক্ষ্য করো, 8 তারিখের এন্ট্রিটি আমরা জাবেদা করব। এখানে দেখো কি বলছে, 8 তারিখে শফিউলের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকার। তাহলে এখানে আমরা কি বলছিলাম, ক্রয় করলে আসবে, বিক্রয় করলে চলে যাবে। বিক্রয় করলে কি হবে?
বিক্রয় করলে চলে যাবে। এই কথাটা মনে রাখবা। ক্রয় করলে আসবে, বিক্রয় করলে চলে যাবে। ক্রয় করলে আসবে, বিক্রয় করলে চলে যাবে। আর এখানে আরেকটা কথা মনে রাখবা, এই যে ক্রয়ের সাথে সম্পর্ক রয়েছে পাওনাদারের। পাওনাদার ক্রয়ের সাথে সম্পর্কটা পাওনাদার, আর বিক্রয়ের সাথে সম্পর্কটা দেনাদার। এই কথাটা তোমরা মনে রাখবা, এটা মুখস্থ রাখবা। ক্রয়ের সাথে সম্পর্কটা পাওনাদার, বিক্রয়ের সাথে সম্পর্কটা দেনাদার। আর এখানে খেয়াল করো, এই এই যে দেখো আমরা কি লিখছি, শফিউলের নিকট পণ্য বিক্রয় করা হলো 20,000 টাকা। হ্যাঁ, বিক্রয় করলে কি পণ্যটা কি আমার কাছে আসতেছে না যাইতেছে গা? যাইতেছে গা। যেহেতু যাইতেছে গা, বিক্রি করলে মনে রাখবা চলে যাবে। বিক্রি করলে কি হবে? চলে যাবে। তাই বিক্রি করার কারণে আমার কি হইতেছে? পণ্যটা চলে যেতেছে, এই কারণে বিক্রয় ক্রেডিট। বিক্রি করার ফলে আমার কি পণ্যটা চলে যেতেছে, এই কারণে কি হবে? বিক্রয় ক্রেডিট। আর আমরা কি বলছিলাম, এই যে দেখো, ক্রয়ের সাথে কার সম্পর্ক? পাওনাদার। আর বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদার। এখানে দেখো, শফিউল হচ্ছে একটা নাম। এখানে দেখো নাম উল্লেখ আছে, নগদ টাকা কিন্তু এই যে নগদ কিন্তু উল্লেখ নাই। সবসময় মনে রাখবো, নাম উল্লেখ থাকলে নগদ উল্লেখ না থাকলে এটা বাকি বোঝা। নাম উল্লেখ থাকলে নগদ উল্লেখ না থাকলে এটা কি বোঝা? বাকি বোঝা। তো বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদার। শফিউল হচ্ছে দেনাদার। শফিউল হচ্ছে কি? দেনাদার। বিক্রি করার ফলে যেহেতু পণ্যটা চলে যাইতেছে, এখানে বিক্রয় ক্রেডিট, তাহলে শফিউল কি হবে? ডেবিট, মানে দেনাদার ডেবিট হবে। দেনাদার ডেবিট হবে, আর বিক্রয় ক্রেডিট হবে। এটা যাবে এটা। তাহলে চলো আমরা লিখে নেই, দেনাদার হিসাব ডেবিট, দেনাদার শফিউল হিসাব হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু আমরা পণ্যটা বিক্রি করছি, তাহলে পণ্যটা চলে যেতেছে, আর পণ্য লাগিয়ে বিক্রয় হিসাব কি হবে? ক্রেডিট হবে। টাকাটা আমরা বসিয়ে দিব। এই যে ডেবিট দিক দিয়ে আমরা 20,000 টাকা বসাবো, ক্রেডিট দিক দিয়েও 20,000 টাকায় বসাবো। এখানে ব্যাখ্যাটা লিখবে, শফিউলের নিকট পণ্য বিক্রয়। এখানে লিখে দিবে শফিউলের নিকট পণ্য বিক্রয়। আমি আর লিখলাম না, তোমরা বসে এখানে লিখে দিবে শফিউলের নিকট পণ্য বিক্রয়। এই যে এখানে লিখে দিবে, দিয়ে একটা টান দিয়ে দিবে। এই যে আমাদের 8 তারিখের এন্ট্রিটাও শেষ। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর লক্ষ্য করো, এই যে 15 তারিখের এন্ট্রিটা, বেতন প্রদান করা হলো 18,000 টাকা। তাহলে আমি কি বলছিলাম? প্রতিটা এন্ট্রির মালিক কিন্তু আমি। তুমি করলে তুমি, যে অঙ্কটা করব সেই কিন্তু প্রত্যেকটা এন্ট্রির মালিক। মালিক তাহলে যেহেতু তুমি এন্ট্রিটার মালিক, তাহলে কি করতেছ? তুমি প্রদান করতেছ। প্রদান মানে কি? পরিশোধ করা। প্রদান মানে কি? পরিশোধ করা। পরিশোধ করলে কি তোমার কাছে আসতেছে না তোমার কাছে চলে যাইতেছে? অবশ্যই তোমার কাছে চলে যাইতেছে। এই কথাটা তোমার মনে রাখতে হবে। কি চলে যাইতেছে? টাকাটা চলে যাইতেছে। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। বেতন প্রদান মানে কি? প্রদান মানে কি? পরিশোধ করা। তাহলে আমি কি বলছিলাম? আমার কাছে আসলে ডেবিট হবে, আমার কাছে চলে গেলে ক্রেডিট হবে। তাহলে এখানে দেখো আমার নগদ টাকাটা চলে যেতেছে, এই কারণে নগদ ক্রেডিট হবে। আর কি ডেবিট হবে? বেতন ডেবিট হবে। তাহলে বেতন ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এটা লিখে নিই। 15 তারিখ দিয়া বেতন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট করবে। এখানে লিখে দিবে বেতন প্রদান করা হলো। এখানে লিখে দিবে বেতন প্রদান করা হলো, অথবা নগদে বেতন প্রদান করা হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন টাকাটা বসিয়ে দিবে। এই যে ডেবিট দিক দিয়ে 18,000 টাকা বসবে, ক্রেডিট দিক দিয়েও 18,000 টাকা বসবে। তারপর 20 তারিখ এন্ট্রিটা লক্ষ্য করো। এখানে কি বলছে? অনাদায়ী পাওনা ধার্য করা হলো 2,000 টাকা। অনাদায়ী পাওনা ধার্য করা হলো কত টাকা? 2,000 টাকা। এটা যাবে দেখি, এই অনাদায়ী পাওনার কিন্তু 3টা নাম হয়। তোমরা ভালো করে মুখস্থ রাখবে। অনাদায়ী পাওনার কয়টা নাম হয়? 3টা। একটা হচ্ছে অনাদায়ী পাওনা, এভাবে থাকতে পারে, অথবা অনাদায়ী দেনা, অথবা কুরিন। কুরিন এই 3টাতে যে কোনো একটা নাম থাকবে। 3টার থেকে যে কোনো একটা নাম থাকবে। এটা কিন্তু যাবে একটাই। এটা যাবে যে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে, কি কারণে অনাদায়ী পাওনা ডেবিট আর দেনাদার ক্রেডিট? এটা বোঝার জন্য তোমাদের আগে জানতে হবে অনাদায়ী পাওনা কি। অনাদায়ী পাওনা একটা ক্ষতি, আর দেনাদার কি কারণে ক্রেডিট? কারণ ধরো তোমার একটা ব্যবসা আছে, তুমি দেনাদারের কাছে মানে একটা লোকের কাছে বিক্রি করছো। বিক্রি করার পরে বাকিতে বিক্রি করছো। বিক্রি করার পরে দেখছো যে এই লোকটা মারা গেছে। সাপোজ আমি এইভাবে বুঝাচ্ছি, মারা গেছে। তাহলে কি তার কাছে কি আর টাকাটা আদায় করা সম্ভব? সম্ভব না। এই কারণে কি তোমার ক্ষতি হয়েছে না? অবশ্যই ক্ষতি হয়েছে। আর ক্ষতির জন্যই অনাদায়ী পাওনা ডেবিট হবে। আর যেহেতু যার কাছে দিচ্ছ তার কাছে তো আর আদায় করা সম্ভব না, সে তোমার একটা দেনাদার। আর দেনাদার সবসময় মনে রাখবা সম্পদ। এরা সবসময় কি হয়? কমে গেলে গায়ে ক্রেডিট হয়। সম্পদ কমে গেলে গায়ে ক্রেডিট হয়। এই কারণে
অনাদি পাওনা হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আর যদি এখানে কুড়িন থাকতো তাহলে আমরা লিখলাম হলে কুড়িন হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। যদি এখানে থাকতো অনাদি দেনা তাহলে আমরা দেখলাম অনাদি দেনা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে যা আছে তাই লিখবো। তাহলে আমরা তারিখটা লিখে নিব 20 তারিখ। আমরা প্রথমে লিখবো অনাদি পাওনা হিসাব ডেবিট ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। এখন লিখে দিবা ব্যাখ্যাটা অনাদি পাওনা ধার্য করা হলো। এখানে লিখে দিবা অনাদি পাওনা ধার্য করা হলো। আমি লিখলাম না, তোমরা অবশ্যই লিখে দিবা। টাকাটা কত? 2000। এখানে 2000, এই দিক দিয়েও 2000। আশা করি তোমরা 20 তারিখ এন্ট্রিটি বুঝতে পেরেছো। তারপর তোমরা 25 তারিখ এন্ট্রিটি লক্ষ্য করো। এখানে কি বলছে? কারবার হতে উত্তোলন করা হলো 5000 টাকা। কারবার মানে কি? কারবার আর একটি নাম হচ্ছে ব্যবসা। ব্যবসা থেকে তাহলে মনে রাখবা, তুমি আবেদন করলে মূলত আমরা একটা ব্যবসার মধ্যেই এইগুলা কাজ করি। তাহলে ব্যবসা থেকে যদি মানে কারবার থেকে যদি উত্তোলন করে লাও তাহলে কি ব্যবসা থেকে তোমার কমতাছে না বাড়তাছে? টাকাটা অবশ্যই কমতাছে। তুমি সবসময় মনে রাখবা তোমার ব্যবসার মধ্যে আইছে কিনা। তোমার ব্যবসার থেকে চলে গেলে গা মনে রাখবে এটা ক্রেডিট হবে, আর তোমার ব্যবসার মধ্যে আসলে এটা ডেবিট হবে। তোমার ব্যবসাতে চলে গেলে গা ক্রেডিট, তোমার ব্যবসার মধ্যে আসলে ডেবিট। তাহলে ব্যবসা থেকে উত্তোলন করতেছো মানে কি 5000 টাকা তুললে আনতেছো। তুললে কি ব্যবসার মধ্যে কমতাছে না বাড়তাছে? অবশ্যই কমতাছে। এই কারণে কি নগদ ক্রেডিট। কত টাকা ক্রেডিট? 5000 টাকা নগদ ক্রেডিট। আর কি ডেবিট হবে? উত্তোলন ডেবিট হবে। তাহলে উত্তোলন ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা তো এখানে 25 তারিখ দিয়ে লিখবো উত্তোলন হিসাব ডেবিট ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। টাকাটা এখানে কত দেখো 5000 টাকা। ডেবিট দিক দিয়ে আমরা 5000 টাকা বসাবো, ক্রেডিট দিক দিয়েও 5000 টাকা বসাবো। এখানে ব্যাখ্যাটা আমরা লিখে দিব কারবার হতে উত্তোলন করা হলো। এখানে লিখে দিব কারবার হতে উত্তোলন করা হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা এটা শেষ। তারপরে দেখো 30 তারিখ কমিশন পাওয়া গেল। কি পাওয়া গেল? কমিশন। আমি কি বলছিলাম? তোমার কাছে যা আসবে তা সব ডেবিট। কমিশন নামে একটা কি পাইছো? টাকা পাইছো। কমিশন নামে কি পাইছো? কত টাকা পাইছো? 1000 টাকা। তাহলে কি 1000 টাকা আইছে না গেছে? আইছে। তো এই কারণে টাকাটারে নগদান হিসাব লিখতে হয়। টাকাটারে কি লিখতে হয়? নগদান হিসাব। তাহলে নগদান হিসাব ডেবিট। আর যেহেতু কমিশন পাইছো, আয় হয়েছে। কমিশন পাইলে কি হয়? আয় হয়। নগদ হিসাব ডেবিট, কমিশন প্রাপ্তি হিসাব ক্রেডিট। এই কথাটা তোমরা মনে রাখবা। তাহলে এটা হবে 30 তারিখ। আমরা লিখবো নগদান হিসাব ডেবিট আর কমিশন প্রাপ্তি হিসাব ক্রেডিট। কমিশন ক্রেডিট। এখানে লিখে দিব কমিশন পাওয়া গেল। নগদে কমিশন পাওয়া গেলে এটা লিখলে হবে, শুধু কমিশন পাওয়া গেলে এটা লিখলেও হবে। এখানে লিখবো কত? 1000 টাকা। এখান থেকে লিখবে 1000 টাকা। তারপরে তোমরা কি করবে? এই যে এখানে একটা টান দিবে, এখানে একটা টান দিবে। টান দিয়া দুইটা কি করবে? টোটাল যে আমরা টাকাগুলা বসেছি এই টাকাগুলা লিখে এখানে ক্লোজ করে দিব। এখান থেকে একটা টান দিয়ে এই যে এইভাবে ক্লোজ করে দিব, এখান থেকেও ক্লোজ করে দিব। এখন টাকাগুলা তো আমি মুছে দিছি, আমি বইয়ের থেকে দেখে এই টাকাটা তুলতাছি, কিন্তু তোমরা ক্যালকুলেটর হিসাব করে তুলবা। ঠিক আছে? টোটাল টাকা হচ্ছে 2,51,000। এইখানে লিখবো 2,51,000 লিখে আমরা ক্লোজ করে দিব। এখান থেকে লিখবো 2,51,000, এই যে লিখে আমরা ক্লোজ করে দিলাম। এটাই আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এইভাবে বুঝে বুঝে জাবেদাগুলো করো তাহলে তোমাদের যতই ঘুরিয়ে দিও তোমরা জাবেদাগুলো খুব সহজে পারবা। আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে, আর আবার সকলকে শেয়ার করবে যেন সবাই উপকৃত হতে পারে।